4 নং সেক্টরের ফুলতলা ক্যাম্প। প্রায় 103 মুক্তিযোদ্ধা রয়েছে এই ক্যাম্পে। ক্যাম্প পরিদর্শনে এসেছি। দুপুরের খাওয়ার পর্ব শেষ। তাঁবুতে বিছানায় শুয়ে অলস দুপুরের সময় কাটাচ্ছিলাম। মাই কামিন স্যার? কে জিজ্ঞাসা করতে তাঁবুতে ঢুকলো ফারুক। কি ব্যাপার ফারুক, কিছু বলবে? হক ভাই, কয়েকদিন ধরে জহির দুদিনের ছুটে যাচ্ছিল, সাথে 3টি গ্রেনেড নিয়ে যেতে চায়। জহির একজন সেকশন কমান্ডার, সাহসী গেরিলা। ছুটিতে যাবে তাতে আপত্তি নেই, কিন্তু সাধারণ নিয়মে কেউ ছুটিতে গেলে তাকে কোনো হাতিয়ার দেওয়ার নিয়ম নেই। সব জেনে জহির গ্রেনেড চাচ্ছে কেন? আমার আদেশ ছাড়া জহিরকে গ্রেনেড দিয়ে ছুটিতে পাঠানো সম্ভব নয় বলেই ফারুক কথাটা আমার কাছে তুলেছে। আমিও কিছুটা আশ্চর্য হয়ে ভাবলাম, জহিরের মতো দায়িত্ববান ছেলে সব নিয়ম জেনেও গ্রেনেড নিয়ে যেতে চাচ্ছে কেন। বললাম, জহিরকে পাঠিয়ে দাও। অল্পক্ষণ পরেই এসে হাজির হলো জহির। কি ব্যাপার জহির, গ্রেনেড নিয়ে ছুটিতে যাচ্ছ কেন? স্যার, ভাবছিলাম ছুটিতে গিয়ে একটা অপারেশন করে ফিরব। জহির অত্যন্ত দায়িত্ববান ছেলে। অনেক অপারেশনে সে তার যোগ্যতা প্রমাণ করেছে। তাকে সব ব্যাপারে বিশ্বাস করা চলে। স্বল্পবাসী জহির, বিয়ানীবাজার শেওলার মাঝখানে তাদের গ্রাম। নিশ্চয়ই কোনো টার্গেটের সন্ধান পেয়েছে ও। সাধারণত মুক্তিযোদ্ধাদের নিজেদের নিরাপত্তার জন্যই তাদের আমরা ছুটিতে যাওয়ার সময় কোনো হাতিয়ার সঙ্গে নিতে দেই না। টার্গেটটা কি জিজ্ঞাসা করলাম জহিরকে। খান সেনাদের আড্ডা। এর বেশি বিস্তারিত এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না স্যার। অপারেশন সফল হলে সব কিছু ফিরে এসে বলবো। কিছুদিন আগে জহির আরেকবার ছুটিতে গিয়েছিল দেশের বাড়িতে। সে সময় ও নিশ্চয়ই কোনো খবর সংগ্রহ করে ফিরে এসেছে। আমি ভাবলাম, ঠিক আছে, তুমি যেতে পারো গ্রেনেড নিয়ে, তবে খুব সাবধানে। আমি 2 দিন পর আবার আসবো তোমার অপারেশনের ফলাফল জানতে। ফারুককে ডেকে জহিরকে গ্রেনেড সরবরাহ করে 2 দিনের জন্য ছুটি মঞ্জুর করে দেওয়ার নির্দেশ দিয়ে চলে এসেছিলাম ফুলতলা থেকে। ঠিক 2 দিন পর ফুলতলায় আসা হলো না কাজের চাপে। এলাম কয়েকদিন পর। ক্যাম্পে এসে পৌঁছতেই ক্যাম্প ইনচার্জ ফারুক এসে বলল, হক ভাই, জহির ভীষণ অসুস্থ। ফিরে আসার পর থেকেই ভীষণ জ্বর, মানসিকভাবেও অপ্রকৃতিস্থ। কী ব্যাপার, কী হয়েছে, খুলে বলো তো। আমার প্রশ্নে ফারুক কেমন যেন অস্বাভাবিক গম্ভীর হয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলল, জহিরের অপারেশনের কথা। খান সেনাদের ক্র্যাকডাউনের পরই জহির মুক্তিযুদ্ধে যোগ দেয়। পাক বাহিনী তাদের গ্রামে হানা দিলে স্থানীয় দালালদের কাছ থেকে ওরা জহিরের মুক্তিবাহিনীতে যোগদানের কথা জানতে পারে। তারা প্রতিশোধ নেবার জন্য তাদের বাড়িতে হামলা চালিয়ে জহিরের বাবা ও মাকে নির্মম নিষ্ঠুরতায় হত্যা করে তার ছোট ছোট 2 ভাইকে। বাপ মায়ের সামনেই শিশুদের হত্যা করে জল্লাদেরা। তার একমাত্র বোন কোহিনুরের ইজ্জত হরণ করে। তাদের সবাইকে গুলি করে মেরে যুবতী কোহিনুরকে বাঁচিয়ে রাখে তাদের পশু প্রবৃত্তি চরিতার্থ করার জন্য। এরপর থেকে প্রায় রাতেই এক সুবেদার তার সাঙ্গপাঙ্গদের সাথে করে আসে জহিরদের বাড়িতে আনন্দ ফুর্তি করার জন্য। অকথ্য নির্যাতনের শিকারে পরিণত হতে হয় কোহিনুরকে প্রায় প্রতি রাতে খান সেনাদের যৌন চাহিদা মেটাতে। গতবার ছুটিতে গিয়ে বোনের কাছ থেকে সবকিছু জানতে পারে জহির। সবকিছু শুনে জহির বোনের কাছে প্রস্তাব রেখেছিল তার সঙ্গে চলে আসার। রাজি হয়নি কোহিনুর। সে এই অত্যাচারের প্রতিশোধ নিতে চায়। এই কাজে জহিরের সাহায্য প্রার্থনা করে কোহিনুর। কোহিনুরের পরিকল্পনা, কোনো একটি নির্দিষ্ট রাতে ও সুবেদার সাহেবকে ডেকে পাঠাবে। ওরা এলে তাদেরকে খতম করতে হবে জহিরকে। কি সাংঘাতিক প্রস্তাব! এতে কোহিনুরেরও জীবনের ঝুঁকি রয়েছে। বোনের আবেদন মেনে নিতে চায়নি জহির, কিন্তু কোহিনুর তার সিদ্ধান্তে অটল। তার এক কথা, জহির তার প্রতিশোধ পরিকল্পনায় সাহায্য না করলে ও আত্মহত্যা করবে, কিন্তু জহিরের সাথে বর্ডার পেরিয়ে পালাবে না। তার দৃঢ় প্রতিজ্ঞায় অনেকটা বাধ্য হয়েই জহির রাজি হয় কোহিনুরের পরিকল্পনায় সাহায্য করতে। বোনকে কথা দিয়ে ফিরে এসেই গ্রেনেড নিয়ে ছুটিতে যাবার প্রস্তাব করে জহির। পরিকল্পনার কথা কাউকেই বলেনি জহির, শুধু বলেছে খান সেনাদের একটি আড্ডা তার টার্গেট। ও জানতো ওদের পরিকল্পনার পক্ষে আমি কিংবা ক্যাম্পের কেউই মত দেব না, তাই সে বিস্তারিত কিছুই বলেনি কাউকে। গ্রেনেড নিয়ে ফিরে যায় জহির। ওর বোনের সাথে গোপনে সাক্ষাৎ করার পর সেদিন রাতেই সুবেদার সাহেবকে ডেকে পাঠায় কোহিনুর। ঠিক হয় খান সেনারা এলে কোহিনুর ঘরের জানালা খুলে দেবে। ওরা পানাহার শেষে আমোদ ফুর্তিতে যখন ব্যস্ত হয়ে পড়বে, তখন আচমকা জহির বাহির থেকে ঘরের মধ্যে ছুরি মারবে গ্রেনেড। কি সাংঘাতিক আত্মঘাতী পরিকল্পনা! কোহিনুর প্ল্যান কার্যকরী হলে খান সেনাদের সাথে কোহিনুরেরও জীবন যাবে।
জহিরের বিবেক কিছুতেই সায় দিচ্ছিল না নিজ হাতে বোনের জীবন নিতে, কিন্তু কোনো যুক্তিই শুনতে রাজি নয় কোহিনূর। জীবন দিয়ে হলেও তার জিজ্ঞাসা চরিতার্থ করবেই উপযুক্ত প্রতিশোধ নিয়ে। অটল সে তার প্রতিজ্ঞায়। অনেক চেষ্টা করেও জহির কোহিনূরকে এতটুকু নড়াতে পারেনি তার অটল সিদ্ধান্ত থেকে। কোহিনূরের দৃঢ়তার কাছে আত্মসমর্পণ করে জহির বাধ্য হয়েছে বোনের পরিকল্পনা মেনে নিতে। সন্ধ্যার একটু পরেই সুবেদার সাহেব তার 4 জন সঙ্গী নিয়ে এলো জহিরদের বাড়িতে। কোহিনূর ভালো খাবার দাবারের বন্দোবস্ত করেছে। সুস্বাদু খাবারের ঘ্রাণ ঘরের পেছনে অন্ধকারে লুকিয়ে থাকা জহিরের মনকে অশান্ত করে তুলল। এক অজানা বেদনায় জহির তখন সম্মোহিত। আকাশ পাতাল ভাবছে এসে বাঁশের ঝাড়ে গোপনে বসে। হঠাৎ করে ঘরের জানালাটা খুলে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো কোহিনূর। জহির জানালা খোলার শব্দে মুখ তুলে দেখল কোহিনূরকে, তার একমাত্র আদরের বোন। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে কোহিনূরের কচি মুখটা। সে চেহারায় কলঙ্কের কোনো কালিমা নেই। পবিত্রতা, স্নিগ্ধতা, ঐশ্বরিক এক সৌন্দর্যের চাপ তার মুখায়বে। তার দিকে চেয়ে থাকতে থাকতে চোখের 2 চোখ বেয়ে অস্ত্রধারা নেমে এলো। ক্ষণিকের জন্য জানালায় সে মুখ বেশে থেকে মিলিয়ে গেল। ঘরের ভেতর তখন চলছে এক নারকীয় উল্লাস পর্ব। একটি মাত্র ছোট বোন জহিরের কোলে পিঠে করে মানুষ হয়েছে কোহিনূর। কত টুকরো টুকরো অতীত স্মৃতি এসে ভিড় করছে জহিরের বেদনা বিধুর মনে। বেশ কিছু সময় কেটে গেল। জহির ডুবেছিল অতীত স্মৃতিতে। হঠাৎ রাত জাগা একটি পাখির ডাকে অতীত স্মৃতির জগৎ থেকে বর্তমানে ফিরে এলো জহির। হাতঘড়িতে রাত তখন প্রায় 10টা। গ্রামাঞ্চলে মনে হচ্ছে গভীর রাত। আশেপাশের বাড়িগুলোতে নেমে এসেছে রাতের নিস্তব্ধতা। চারিদিকে নিবিড় অন্ধকার। রাতের স্তব্ধতা ভেঙে দিচ্ছে খানসেনাদের বেসামাল ফুর্তির হই হল্লোড়। বাঁশঝাড়ের গা ঘেঁষে ছোট্ট পুকুরটা এক কোণে জ্বলছে এক ঝাঁক ঝোনাকি। নিজেকে সামলে নিল জহির। অপারেশন এখনই শুরু করতে হবে। পায়ে পায়ে শিকারি বেড়ালের মতো ক্রলিং করে জানালার ঠিক নিচে পৌঁছে গেল জহির। কোমরের গামছার বাঁধন খুলে বের করলো 2টো তাজা গ্রেনেড। খানসেনাদের গলার সাথে ভেসে এলো কোহিনূরের চাপা হাসির শব্দ। থমকে গেল জহির, কিন্তু ভেঙে পড়ল না। মনকে শক্ত করে নিয়ে সে খুলে ফেললো গ্রেনেডের 2টো সেফটি পিন। 1, 2, 3, 4 ছুড়ে দিল গ্রেনেডগুলো খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে। পর মুহূর্তেই গড়িয়ে কভার নিল পুকুরের খাদে। কয়েক সেকেন্ডের ব্যাপার। মাটি কাঁপানো আওয়াজের সাথে সাথে শোনা গেল মৃত্যু পথযাত্রী লোকদের আর্তনাদ। কোহিনূরের গলাও শুনতে পেল জহির পশুদের আর্তনাদের সাথে। ত্রাস্তে উঠে দাঁড়ালো জহির। এগিয়ে গিয়ে জানলা দিয়ে ভেতরে দৃষ্টি দিতেই চোখ পড়ল ক্ষত বিক্ষত 5টা পুরুষ ও একটা নারী দেহের অবশিষ্ট ছড়িয়ে আছে ঘরের মেঝেতে। দূরে কিছু লোকজনের আওয়াজ শোনা গেল। প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে জেগে উঠেছে ঘুমন্ত গ্রামবাসী। পালাতে হবে জহিরকে। এক মুহূর্ত আর থাকা নিরাপদ নয়। ছুটে পালিয়ে এলো মুক্তিযোদ্ধা জহির তার একমাত্র ছোট বোনের শেষ ইচ্ছা পূরণ করে। মোহগ্রস্ত অবস্থায় ক্যাম্পে ফিরে এলো জহির। ক্যাম্পে ফিরে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল সে। ফারুককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধা। অপ্রকৃতস্থ জহির সবকিছুই খুলে বলে ফারুককে, পারলাম না ফারুক বোনকে নিরস্ত্র করতে। তার শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হলো। তখন থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে জহির। প্রচণ্ড জ্বর, সাথে এলোমেলো প্রলাপ বকে চলছে জ্বরের ঘরে অবিশ্রান্ত। সবকিছু শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। কি অদ্ভুত সাংঘাতিক ঘটনা। মাথা নিচু করে ভাবছিলাম আত্মঘাতী কোহিনূরের কথা। সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছিল দেশের শত্রুদের খতম করার জিজ্ঞাসায়। ভাবছিলাম জহিরের কথা। কি ইস্পাত কঠিন চরিত্রের অধিকারী ছিল জহির। হায়নাদের নিধন করতে গিয়ে নিজের একমাত্র ছোট বোনের আহুতি দিতে এতটুকু কাঁপেনি তার মন। কোহিনূরের জীবনাহুতি, জহিরের ত্যাগের কতটুকু প্রতিদান দিতে পেরেছি আমরা স্বাধীন জাতি হিসেবে? কী স্বীকৃতি দিয়েছে স্বাধীন বাংলাদেশ তাদের আত্মত্যাগের?